আমি বলি টিকা বইয়া যাইও আর না জানি থাকি আমার আরে ভাই বঙ্কাই দাদা এই সাধু দাদা আচ্ছা ঘাটের চারিদিকে একটু রুম দিয়ে আসি বেশ আচ্ছা আচ্ছা কি দেখলে নদীর মাঝখানে একখানা ভেলা দেখা যাচ্ছে নদীর মাঝখানে একখানা ভেলা আর ভেলার মাঝি আচ্ছা এক পরমা সুন্দরী আর ভেলার চতুর্দিক কতগুলো প্রদীপ জ্বালানো আবার ফের প্রদীপও জ্বালানো আছে আচ্ছা সে কে হতে পারে আর যাবে বা কোথায় কিছু জিজ্ঞেস করেছো না না আমি তো জিজ্ঞেস করি কিছু জিজ্ঞেস করলে ভালো হতো আচ্ছা বেশ চলো ভাই
আরে কে বা তুমি আচ্ছা বলো সুন্দরী সাধু অদৃষ্ট কপালের দোষী আরে স্বামী কি আমার এই কি আরে স্বামীর ওই আমি হাসিয়ে কথা বাহ অদৃষ্ট কপালের এই কি চলুন গিয়ে দাদাকে বলি তো ওকে এই দাদা সাধু এমন তাই আচ্ছা কে বলেছে এই দাঁড়ি বলতেছি আচ্ছা বলো তার অদৃষ্ট কপালের দোষী অদৃষ্ট কপালের স্বামী কি ধরে নাকি খাইয়াতে স্বামী স্বামীকে তার খাইয়েছে সাপে আর স্বামী লয়ে সে ভাসে গঙ্গার জলে তাই নাকি আমার মনে হয় ওই নারী খুবই দুঃখে আছে এই কি কত তো বোঝা যাচ্ছে তার স্বামীকে সাপে খেয়েছে সে তাকে নিয়ে ফের আবার গঙ্গার জলে হচ্ছে ও নারীর কিন্তু পূর্ব জন্মের অবশ্যই পাপ রয়েছে কিছু পাপ রয়েছে হ্যাঁ? আচ্ছা আমি বলি তোরা যদি আজি থাকো তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই আচ্ছা বেশ প্রয়োজন বোধে আমি ওই নারীকে বিবাহ করবো এটা আনন্দের বিষয় অতিরিক্ত প্রস্তাব ও নারী যদি শেষ হয়েছে না চায় প্রয়োজন মতে কি করে আমাদের দেশে নিয়ে যাবো আচ্ছা বেশ আমরা এখন আচ্ছা বুঝিয়ে বলো আগো নারী আমি তোমার মৃত্যু স্বামীকে নিয়ে এই গহিনী গঙ্গার মাঝে ভেসে ভেসে কিনা ভাবো তুমি আমার বড় দাদা বলেছি যদি তুমি শেষ সাইজে না চাও যদি কোনো দ্বিধা থাকে প্রয়োজন মতে বিবাহ করবে না তুমি শেষ সাইজ হয়ে যাও তার সাথে না এমন করে বলো না আবার চিন্তা হয়েছি হ্যাঁ আমার স্বামী